তোমাকে আমি সারা দিন মন ভরে দেখতাম। তোমার হাসি, তোমার কথা বলা সব কিছু আমাকে পাগল করে দিত। তুমি যখন গভীর ঘুমে মগ্ন থাকো তখন তোমাকে দেখতে যে কতটা মায়াবী লাগে। আমাদের জীবন কথা। বাড়িতে এসে সায়রা সোজা নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দরজাটা লক করে দিল। গিফটের প্যাকেটটা খুলে দেখলো ভেতরে ডেইরি মিল্কের রিচ ড্রাই ফ্রুটস চকলেটের একটা বক্স আর ফ্লাওয়ার বুকেতে বিভিন্ন রকমের গোলাপ ফুল, সবই সায়রার খুব পছন্দের। সায়রা মনে মনে, এইসব তো আমার ফেভারিট, যা আরসাল খুব ভালো করে জানে। তাহলে কি এই সব কিছু আরসাল করেছে? যদি উনি করে থাকেন তাহলে কেন আমার সামনে আসছেন না? কেন এই লুকোচুরি খেলছেন? হঠাৎ দরজায় কেউ নক করায় সায়রার ধ্যান ভেঙে গেল। সায়রা দরজা খুলতেই দেখল ঋদ্ধি আর ওর মা দাঁড়িয়ে আছে। ঋদ্ধির হাতে একটা শপিং ব্যাগ আর সায়রার মায়ের হাতে একটা জুয়েলারির বাক্স। সায়রা দরজা খুলতেই তারা ঘরে ঢুকলেন। ঋদ্ধি সায়রার কাছে এসেই শপিং ব্যাগটা ওর হাতে দিয়ে বলতে লাগলো, ঋদ্ধি যা তো শাড়িটা পরে নে। সায়রা, কিন্তু কেন দি? শাড়ি পরবো কেন? আর তুমি হঠাৎ এই সময় বাসায় আসলে, আবার আমাকেও এত জরুরিভাবে আসতে বললে কেন? এতগুলো প্রশ্ন একসাথে করলে জবাব দেবো কিভাবে? সায়রা মজা করে, একটা একটা করে জবাব দাও, নো প্রবলেম। ওয়েল, আজ আফনাফ আঙ্কেলদের বাড়িতে একটা পার্টি আছে আর সবাইকে ইনভাইট করেছে, তাই তোকে জরুরিভাবে আসতে বলেছি। সায়রা, হঠাৎ কিসের পার্টি দিয়ে? বড় আব্বু আর বড় মার অ্যানিভার্সারি তো পরের মাসে, আর দুজনের বার্থডেও তো চলে গেছে, তাহলে এখন কিসের পার্টি? ঋদ্ধি আমতা আমতা করে বলল, এমনি একটা ফ্যামিলি গেট টুগেদার। সায়রা ঋদ্ধির দিকে তাকিয়ে, ও আচ্ছা, কিন্তু আমি শাড়ি পরবো কেন? মা, কারণ তুমি ওই বাড়ির একমাত্র ছেলের হবু বউ। আরসালের ফুপি, খালামণি আরও অনেক গেস্ট আসবে সেখানে, তারা তোমাকে দেখতে চাইবে, তাই তোমাকে শাড়ি পরতেই হবে। সায়রা অসহায় মুখে, মা, আমি তো এনগেজমেন্টের পর এই 6 বছরে শতবার সেখানে গিয়েছি বিভিন্ন অনুষ্ঠানে, তখন তো শাড়ি পরিনি, তাহলে আজ কেন? মা রেগে, কারণ আমি বলেছি তাই, আর এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। সায়রা মন খারাপ করে, ওকে মা, আমি শাড়ি পরবো, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ঋদ্ধি সায়রার কাছে এসে, আমি রেডি করে দিচ্ছি। সায়রা, ওকে দিই। ঋদ্ধি সায়রাকে এক্সক্লুসিভ ডিজাইনের রয়্যাল ব্লু কালারের ওপর সাদা স্টোনের কাজ করা একটা শাড়ি পরিয়ে দিল, সাথে গোল্ডেন ব্লাউজ, হালকা এয়ারব্রাশ মেকআপ আর সিম্পল ডিজাইনের গোল্ড জুয়েলারি পরিয়ে দিল। সায়রাকে অসম্ভব সুন্দর লাগছে, পুরো পুতুলের মতো। হঠাৎ রুমে দিয়া আর পাখি ঢুকলো। দিয়া, ওয়াও বালিকা বধূ, আজ তো তোকে পুরো বউ লাগছে। পাখি, সায়রা দি, তোমাকে সত্যি আজ খুব সুন্দর লাগছে। সায়রা মুচকি হেসে, থ্যাংক ইউ। পাখি ভাব নিয়ে, কিন্তু তোমার চেয়েও বেশি সুন্দর আমি। সায়রা হাসতে হাসতে, হ্যাঁ বুঝেছি। হঠাৎ ঋদ্ধির মোবাইলে একটা ফোন এলো। ঋদ্ধি বারান্দায় চলে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, বল। হ্যাঁ, কাজ হয়েছে, অনেক কষ্টের পর শাড়ি পরতে রাজি হয়েছে তোর বউ। না, সন্দেহ করেনি, কিন্তু গোয়েন্দাগিরি করছিল, পরে আন্টি সব সামলেছে। সেখানে সব রেডি তো? হ্যাঁ, আমরা সবাই কিছুক্ষণের মধ্যেই বেরোবো। ওকে, বাই। সবাই রেডি হয়ে আফনাফ খানের বাড়ির জন্য বেরিয়ে গেল। খান ম্যানশনে বাড়ির সামনে আসতে এক অন্যরকম অনুভূতি হলো ওর, এক অন্যরকম টান অনুভব করছে ও। ওর মনের ভেতর থেকে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে, যেন আজ খুব ভালো কিছু একটা ঘটবে। মনে হচ্ছে ভেতরে তার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সায়রা আস্তে আস্তে গাড়ি থেকে নামলো, ভেতরের দিকে যেতে লাগলো। দরজার সামনে আসতেই মুমতাহা খান অর্থাৎ আরসালের মা এসে সায়রাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, এসে পড়েছে আমার বাড়ির আলো, কেমন আছিস মা? সায়রা, ভালো আছি, তুমি কেমন আছো বড় মা? মুমতাহা খান মন খারাপ করে মুখ ঘুরিয়ে বললেন, ভালো নেই। কেন বড় মা? মুমতাহা খান অভিমানী কণ্ঠে, তুই তো আমাকে ভুলেই গেছিস,
এখন আর আগের মতো আসিস না, আমার সাথে গল্প করিস না, তোকে খুব মিস করি। সায়রা কান ধরে, সরি বড় মা, ইউনিভার্সিটির ঝামেলার কারণে আগের মতো আসতে পারি না, কিন্তু প্রমিস করছি এখন থেকে আবার আগের মতো আসবো, পাক্কা। মুচকি হেসে, আর কিছুদিন পরেই তোকে একেবারে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। সায়রা কিছুতে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। মুমতাহা খান আবার বলতে শুরু করলেন, আজ আমার মেয়েটাকে দারুণ লাগছে, পুরো পুতুলের মতো। চোখ থেকে কাজল নিয়ে সায়রার কানের পেছনে লাগিয়ে দিলেন। নজর না লাগে যেন আমার মেয়ের। সুখী হো মা, সবসময় এমন হাসি খুশি থাকিস, মাথায় হাত বোলাতে বোলাতে। তারপর সবার সাথে কুশল বিনিময় করে তারা ভিতরে গেল। ভেতরে অনেক গেস্ট। কিছুক্ষণ পর ঋদ্ধির পরিবারও এলো। সবাই যার যার মতো কথা বলছে। সায়রা, রোশনি আর মুন আর দিয়া একসাথে কথা বলছিল। হঠাৎ হলের সব লাইট অফ হয়ে গেল। হঠাৎ গিটারের শব্দে সবাই সিঁড়ির দিকে তাকালো। সায়রাও তাকালো। আবছা আলোতে দেখলো একটা ছেলে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। ছেলেটার সামনে ঘুরতেই লাইট অন হয়ে গেল। ছেলেটাকে দেখেই সায়রা বাকরুদ্ধ হয়ে গেল। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। চোখে মুখে আনন্দ আর খুশি উপচা পড়ছে। মুখ দিয়ে অনমন্যেই বেরিয়ে এলো, আরসাল। আরসালের পরনে রয়্যাল ব্লু স্যুট, পুরো কিলার লুক। সব মেয়েরা হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। আরসাল সায়রার দিকে তাকিয়ে গিটার বাজিয়ে গান গাইতে শুরু করলো। तुम क्यों चले आते हो हर रोज इन ख्वाबों में, चुपके से आ भी जाओ एक दिन मेरी बाहों में, तेरे ही सपने अंधेरों में, उजालों में कोई नशा है, तेरी आँखों के प्यालों में। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। तू मेरे ख्वाबों में, जवाबों में, सवालों में, हर दिन चुरा तुम्हें लाता हूँ ख्यालों में, क्या मुझे प्यार है या कैसा खुमार है, या क्या मुझे प्यार है या कैसा खुमार है या। গানের প্রত্যেকটা কথা যেন সায়রাকে উদ্দেশ্য করে বলা। সায়রা শুধু মন ভরে আরসালকে দেখছে। আরসাল সায়রার দিকে তাকিয়ে পুরোটা গান নিজের মনের অনুভূতি দিয়ে গাইল। গান শেষ হতেই আফনাফ খান আরসালের কাছে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে লাগলেন, মিট মাই সান আফরাজ খান আরসাল। ও আজ 6 বছর পর দেশে ফিরেছে। নিজের স্টাডি কমপ্লিট করে সেখানে আমার বিজনেস দেখাশোনা করত। এখন থেকে দেশে আমাদের বিজনেস দেখাশোনা করবে। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিউ এমডি। সবাই হাততালি দিল। আফনাফ খান সবার সাথে আরসালের পরিচয় করিয়ে দিচ্ছেন। সায়রার পরিবার, ঋদ্ধির পরিবার সবার সাথে কথা বলছে, আর চোখে শুধু সায়রাকেই দেখছে। অন্যদিকে মুন সায়রাকে বলতে লাগলো, মুন দেখ সায়রু, আরসাল ভাইয়া আগের চেয়েও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। দিয়া আরসালের দিকে তাকিয়ে, সায়রু আমি তো পুরো ক্রাশ খেয়েছি। সায়রা রেগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, তো আমি কি করতে পারি? মুন বলছিলাম কি, তুই যদি আরসাল ভাইয়াকে বিয়ে না করিস তাহলে আমিও একটা চান্স নিতাম আর কি। দিয়া আমিও চান্স নিতাম। সায়রা দাঁতে দাঁত চেপে, কখনো কি তেলাপোকার স্যুপ, ইঁদুরের ফ্রাই বা করলার জুস খেয়েছিস? দুজনেই ভয়ে ভয়ে না সূচক মাথা নাড়ল। সায়রা রাগে দাঁতে দাঁত চেপে, নেক্সট টাইম এসব কথা বললে বা ওনার দিকে নজর দিলে তোদের দুজনকে এসব খাওয়াবো। মুন শয়তানি হাসি দিয়ে সামনের দিকে ইশারা করে, তাহলে ওদের কি করবি যারা অলরেডি তোর ওনার দিকে নজর দিয়ে রেখেছে? সায়রা সামনে তাকিয়ে দেখল মেয়েরা আরসালকে ঘিরে ধরেছে, ওর সাথে কথা বলছে, সেলফি তুলছে। এসব দেখে সায়রার মেজাজ খারাপ হয়ে গেল। সে ওখান থেকে চলে গেল। আরসাল এতক্ষণ ধরে আর চোখে সব কিছুই দেখছিল। সায়রা একা একা রেগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো,
এই তার ভালোবাসা? সবার সাথে কথা বলছে, শুধু আমার সাথে ছাড়া। একবার আমার দিকে তাকালো না, আবার আমার সামনে ওই মেয়েগুলোর সাথে হেসে হেসে কথা বলছে। ইচ্ছে তো করছে ভ্যাম্পায়ারের মতো ঘাড়ে কামড় দিয়ে সব রক্ত খেয়ে নি। সেই যেহেতু নিজে থেকে আমার সাথে কথা বলবে না, আমিও কেন তার সাথে কথা বলতে যাব? আমিও তাকে ইগনোর করব। হঠাৎ সায়রা শাড়ির কুচিতে টান লেগে পড়ে যেতে নিল, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু হঠাৎ কেউ ওর কোমর জড়িয়ে ধরল। সায়রা আস্তে আস্তে চোখ খুলল, সামনে তাকিয়ে দেখল আরশাল। ও সায়রার কোমর জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। আস্তে আস্তে সায়রার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, আরশাল, এখনো আগের মতো বাচ্চা রয়ে গেছো, নিজের খেয়ালও রাখতে পারো না। তোমাকে সব সময়ের মতোই আমাকেই সামলাতে হবে, আর তোমাকে সামলানোর জন্যই আমি এসে গেছি। সায়রা আর আরশাল দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ কারো কথায় দুজনের ধ্যান ভাঙল। দুজন ঠিক হয়ে দাঁড়ালো, পেছনে তাকিয়ে দেখলো সায়ন আর ঋদ্ধি। সায়রা লজ্জা পেয়ে চলে গেল। ঋদ্ধি দুষ্টু হাসি দিয়ে মজা করে বলল, আরশাল, পাবলিক প্লেসেই রোম্যান্স শুরু করে দিয়েছিস। আশেপাশে যে সবাই দেখছে সেদিকে খেয়াল আছে? সবাই ফ্রিতে রোম্যান্টিক সিন দেখছিল। সায়ন হাসতে হাসতে, বাহ কি সিন ছিল ইয়ার। আরশাল, তোদের জন্য আর রোম্যান্স করতে পারলাম কই? তেমন কিছুই না, ও পড়ে যাচ্ছিল, আমি শুধু হেল্প করছিলাম। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছিলাম। আফসোস করিস না, ও কিছুদিন এখানেই থাকবে, তখন মন ভরে রোম্যান্স করিস। আরশাল খুশি হয়ে, সত্যি ছোট মা অর্থাৎ সায়রার মা রাজি হয়ে গেছে? ঋদ্ধি আন্টি বলেছে, তাই উনি আর না করেননি। আরশাল ওয়াও, আম্মু গ্রেট, সব কিছু বলার আগেই বুঝে যায়। যাক, কিছুদিন সায়রা এখানে থাকলে ওর অভিমান ভাঙাতে পারবো আর নিজের কাছেও রাখতে পারবো। টেরেসে সব কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়েছে তো? ঋদ্ধি হ্যাঁ, সব কমপ্লিট হয়েছে। পার্টি শেষ হলে সব গেস্ট একে একে চলে গেল। সায়রার পরিবারও চলে গেল, কিন্তু মুনতাহা খান সায়রাকে যেতে দিলেন না। কিছুদিনের জন্য নিজের কাছে রেখে দিলেন। সায়রা অনেক অজুহাত দেখালেও কোনো কাজ হলো না। সায়রার মা ড্রাইভারকে দিয়ে ওর ড্রেস পাঠিয়ে দিলেন। সায়রা রুমে যেতেই হঠাৎ ওর ফোনে ঋদ্ধির ফোন এলো। সায়রা, হ্যালো দি। ঋদ্ধি, হ্যালো সাইরু, তুই একটু টেরেসে আয় তো। সায়রা, এই সময় কেন দি? ঋদ্ধি, তুই আয় তো, কাজ আছে, গোয়েন্দাগিরি পরে করিস। সায়রা, ওকে দি, আসছি। ফোন কেটে সায়রা টেরেসে চলে গেল। টেরেসে গিয়ে দেখলো পুরো অন্ধকার, কেউ নেই। ফিরে আসতে যাবে এমন সময় হঠাৎ করে সব লাইট জ্বলে উঠল। চারদিকে বিভিন্ন রঙের লাইট দিয়ে ডেকোরেশন করা, সামনে বিভিন্ন ফুল আর সাদা নেট দিয়ে সাজানো, আর সামনে বড় করে লেখা 6th অ্যানিভার্সারি জ্যান। হঠাৎ পেছন থেকে আরশাল সায়রার কোমর জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে কানের কাছে নেশা ভরা কণ্ঠে লো ভয়েসে বলতে লাগলো, আরশাল, হ্যাপি অ্যানিভার্সারি জান, আজ আমাদের এঙ্গেজমেন্টের 6 বছর পূর্ণ হলো। তোমাকে আজ একদম বউ বউ লাগছে, আমার পিচ্ছি বউ। আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমাকে আজই নিজের করে নিই। শাড়িটা দেখার পর তোমাকে যেভাবে কল্পনা করেছিলাম, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। পুরো হুর, শুধু আমার হুর। জানি তুমি খুব রেগে আছো, অনেক অভিমান জমে আছে আমার ওপর। আজ তোমাকে সব বলবো, তোমার সব অভিমান ভাঙাবো। 6 বছর আগে সেই দিন ওই ছেলেকে যখন তোমার হাত ধরে প্রপোজ করতে দেখেছিলাম, আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। কিভাবে নিজের রাগকে কন্ট্রোল করব বলো? তুমি তো সেই ছোটবেলা থেকেই আমার, তাই না? তোমার ওপর সবসময় শুধু আমার অধিকার। তোমাকে অন্য কেউ স্পর্শ করবে, তা আমি কি করে সহ্য করতাম? কেউ তোমার দিকে খারাপ চোখে তাকালে আমি তার চোখ উবড়ে ফেলি। আর সেখানে ওই ছেলে তোমাকে স্পর্শ করার সাহস দেখিয়েছে, তোমার হাত ধরেছে, তাকে আমি কি ছেড়ে দিতাম বলো? তাই তাকে মেরেছিলাম, আর তুমি তাকে মারতে বাধা দিচ্ছিলে, তাই আমার রাগটা আরও বেড়ে গিয়েছিল। তার ওপর তুমি বলেছিলে আমাকে দেখতে চাও না, ঘৃণা করো, তাই তোমার ওপর হাত তুলে ফেলেছিলাম, থাপ্পড় দিয়ে ফেলেছিলাম। তার জন্য সরি জান। সেই দিন তোমাকে হারানোর ভয়টা খুব বেড়ে গিয়েছিল, তাই সেই দিনই বাসায় ফিরে বাবা মায়ের কাছে তোমাকে বিয়ে করার কথা বলি। তারা প্রথমে কিছুতেই রাজি হয়নি, কারণ তুমি তখন ছোট। পরে তাদের অনেক কষ্টে রাজি করাই তারা রাজি হয়, কিন্তু শর্ত ছিল তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারবো না ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আগে পর্যন্ত। আমার কারণে যাতে তোমার পড়াশোনার কোনো ক্ষতি না হয়, তাই এই শর্ত দিয়েছিল। প্রথমে মানতে না চাইলেও পরে তোমাকে পাবার জন্য সব শর্তে রাজি হয়ে যায়। তাদের প্রমিস করি যে আমি সব শর্ত মানব। সেই দিন বিকেলে তোমাদের বাড়িতে আব্বু, আম্মু আর আমি যাই।
প্রথমে ছোট আব্বু আর ছোট আম্মুকে বললে তারা রাজি হয়নি, পরে অনেক কষ্টে রাজি করায়। সেই দিন রাতেই আমাদের এঙ্গেজমেন্ট হয় আর পরের দিনই আমি লন্ডনে চলে যাই। জানি তোমার এই এঙ্গেজমেন্টে মত ছিল না, খুব রেগেছিলে আমার ওপর, কিন্তু আমার কিছু করার ছিল না জান। তোমাকে হারানোর ভয়টা খুব বেশি ছিল, তাই এসব করেছি। তুমি আমার পাগলামি, আমার ভালোবাসা, তোমাকে যে আমার চাইই চাই। ঘাড়ে চুমু দিয়ে, তুমি কি ভেবেছ আমি এই 6 বছর তোমাকে না দেখে থেকেছি? তোমাকে না দেখে তো আমি এক মুহূর্তও বাঁচব না। 6 বছর তো অনেক দূরের কথা। তাই যাওয়ার আগে ঋদ্ধিকে দিয়ে তোমার বারান্দায় আর রুমে ক্যামেরা সেট করে দিয়েছিলাম, যাতে 24 ঘন্টা তোমাকে দেখতে পারি। সাইরা অবাক হয়ে আরশালের দিকে তাকালো। আরশাল মুচকি হেসে আবার বলতে শুরু করলো। সাইরা অবাক হয়ে আরশালের দিকে তাকালো। আরশাল মুচকি হেসে আগের মতোই ওকে জড়িয়ে ধরে আবার বলতে শুরু করলো, আরশাল, তুমি জানো জান, তোমাকে আমি সারা দিন মন ভরে দেখতাম। তোমার হাসি, তোমার কথা বলা সব কিছু আমাকে পাগল করে দিত। তুমি যখন গভীর ঘুমে মগ্ন থাকো তখন তোমাকে দেখতে যে কতটা মায়াবী লাগে জানো। তোমার ঘুমন্ত চেহারায় একটা অন্যরকম নেশা আছে। মাঝে মাঝে খুব ইচ্ছে করত তোমার কাছে ছুটে চলে আসি, কিন্তু আব্বু আম্মু, ছোট আম্মুকে প্রমিস করেছিলাম, তাই নিজেকে অনেক কষ্টে সামলাতাম। প্লিজ আমাকে ভুল বুঝো না জান। সাইরা হঠাৎ করে আরশালকে নিজের থেকে দূরে সরিয়ে দিল এবং রেগে চিৎকার করে বলতে লাগলো, আমি 6টা বছর নিজেকে দোষ দিয়েছি। ভেবেছি আমার জন্য আপনি দেশ ছেড়ে চলে গিয়েছেন, আমার জন্য আপনি নিজের বাবা মার কাছ থেকে দূরে আছেন। আমি বলেছিলাম আমার সামনে না আসতে, আমি আপনাকে দেখতে চাই না, আমি আপনাকে ঘৃণা করি। তাই হয়তো আপনি আমার উপর রাগ করে দেশ ছেড়ে নিজের পরিবার ছেড়ে চলে গিয়েছেন। তাই এই 6টা বছর আমি নিজের ভেতরে ভেতরে শেষ হয়ে গিয়েছি। প্রত্যেকটা মুহূর্তে নিজেকে অপরাধী মনে করেছি, নিজেকে শাস্তি দিয়েছি। যখনই বড় আব্বু আর বড় আম্মুকে দেখেছি নিজেকে অপরাধী মনে হয়েছে। 6টা বছর আমি নিজে কতটা গিল্টি ফিল করেছি আপনার কোনো ধারণা আছে? থাকবে কি করে? আপনি তো লন্ডনে খুব ভালোই ছিলেন। 6টা বছর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আমি আপনার ফোনের জন্য অপেক্ষা করেছি। ভেবেছি এই বুঝি আপনি ফোন দেবেন, এই বুঝি আমার সাথে কথা বলবেন, কিন্তু আপনি ঠিকই সবার সাথে কথা বলতেন, শুধু আমার সাথে ছাড়া। আপনার সাথে কতবার কথা বলার চেষ্টা করেছি, কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই আপনি আমাকে ইগনোর করেছেন। আপনার একটা ফোনের জন্য আমি প্রত্যেকটা দিন অপেক্ষা করেছি, কিন্তু প্রত্যেকটা দিনই আমি নিরাশ হয়েছি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ভেবেছি হয়তো আজ আপনি ফোন দেবেন, আজ হয়তো আপনার সাথে কথা বলবো, আজ হয়তো আপনার কাছে ক্ষমা চাইবো, কিন্তু প্রত্যেকবারই আমি নিরাশ হয়েছি। প্রথমে এই সম্পর্কের জন্য আমার মত না থাকলেও পরে আপনার জন্য আমার মনের এক কোণে অন্যরকমের অনুভূতি জন্মেছে, একটা ভালো লাগা কাজ করেছে। আমি আপনার ফেরার অপেক্ষা করেছি, কিন্তু আপনি তো লন্ডনে ভালোই ছিলেন, তাই না? চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরশাল সাইরার হাত জড়িয়ে ধরতে ধরতে বলতে লাগলো, সরি জান, আমি জানি আমার এসব করা ঠিক হয়নি, কিন্তু ভয় ছিল তোমার সাথে কথা বললে, যোগাযোগ করলে আমি নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারবো না, তাই এসব করেছি। সরি জান। সাইরা হাতটা ঝাড়ি দিয়ে ফেলে দিয়ে রেগে দিয়ে বলতে লাগলো, ডোন্ট টাচ মি। আপনি প্রত্যেকটা দিন আমাকে ছটফট করতে দেখেছেন, কিন্তু তারপরও যোগাযোগ করেননি। কি আমাকে কষ্ট দিয়ে মজা নিচ্ছিলেন? প্রতিশোধ নিলেন সেই 6 বছর আগের ঘটনার? চোখ মুছে সাইরা টেরেস থেকে দৌড়ে চলে গেল। আরশাল ওর যাওয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো, এবার আমার অভিমানের অভিমানটা একটু বেশি, সহজে ওর অভিমান ভাঙবে না, কিন্তু আমিও আফরাজ খান আরশাল, এত সহজে হার ছাড়বো না। আমার অভিমানই তোমার সব অভিমান আমি ভেঙে দেব, প্রমিস। অন্যদিকে রুমে সাইরা মনে মনে কি ভেবেছে, এইসব করলেই আমি তাকে ক্ষমা করে দেব? কখনো না। আরশাল, আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক অপেক্ষা করিয়েছেন, আপনাকে তো আমি এত সহজে ক্ষমা করছি না। কাল থেকে বুঝবেন ইগনোর করা কাকে বলে, কতটা কষ্ট হয় যখন কাছের কেউ ইগনোর করে।
আফরাজ খান আরসাল, আপনাকে যদি নাকের দড়ি দিয়ে না ঘুরিয়েছি তাহলে আমার নামও সাইরা না। আরসাল যাতে আসতে না পারে তাই সাইরা দরজা লক করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। শুতেই সাথে সাথে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে আরসাল রুমের মধ্যে প্রবেশ করলো। সাইরা যে পাশে ফিরে শুয়ে আছে সে পাশে বসে ওর হাত ধরে বলতে লাগলো, কি ভেবেছো জান, দরজা লক করলে আমি তোমার কাছে আসতে পারবো না? আমার কাছে এই রুমের চাবি আছে, সো আমার এই রুমে আসতে খুব বেশি কষ্ট হয়নি। তোমাকে না দেখে থাকাটা তো অসম্ভব হয়ে গেছে। তুমি আমার এত কাছে থাকবে আর আমি তোমার কাছে আসবো না, এটা কি হয়? তুমি আমার নেশা, আর এই নেশা ছাড়া আমার থাকা সম্ভব না। আমার অভিমানী, তোমার অভিমান খুব তাড়াতাড়ি ভেঙে তোমাকে নিজের করে নেব। আই লাভ ইউ আমার জান। আরসাল আরও কিছুক্ষণ সেভাবে সাইরাকে দেখতে থাকলো। যতই দেখে ততই যেন তার নেশা আরও প্রখর হচ্ছে। শেষ রাতের দিকে সাইরার কপালে একটা গভীর চুমু দিয়ে সে চলে গেল। সকালে সাইরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখলো মুমতাহা খান রান্নাঘরে নাস্তা তৈরি করছেন। সাইরা রান্নাঘরে গিয়ে মুমতাহা খানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, গুড মর্নিং বড় মা। গুড মর্নিং। এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন? আসলে বড় মা, সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম নিচে এসে একটু তোমাকে হেল্প করি। কি করছো বড় মা? এই তো কফি বানাবো। আমি বানাই? না, আমি বানাচ্ছি, তুমি আমার সাথে গল্প করো। ও হো বড় মা, আমি কফি মোটামুটি ভালোই বানাতে পারি, তো টেনশন নিও না, খাওয়া যাবে। আমি জানি তোমার কফি বেস্ট, কিন্তু তুমি কাজ করবে এটা ভালো লাগবে না। বড় মা, আমি তো তোমার মেয়ে, তাই না? তো কাজ করলে কিছু হবে না। তাছাড়া আমি আর কি এমন কাজ করছি, সামান্য কফি তো বানাচ্ছি। ওকে, করো, তোমার সাথে কথা বলে তো আর পারবো না। সাইরা কফির ব্যাটার বানাচ্ছে আর মুমতাহা খান সাইরাকে দেখছেন। হঠাৎ করে মুমতাহা খান বলতে লাগলেন, আমার ছেলের চয়েস অলওয়েজ বেস্ট, সবসময় সেরা জিনিসই পছন্দ করে। আমার ছেলের জন্য তোমার থেকে ভালো মেয়ে আর কোথাও পাবো না। আমার ছোট থেকে ইচ্ছা ছিল নিজের বেস্ট ফ্রেন্ডের মেয়েকে, মানে তোমাকে, নিজের ছেলের বউ করে নিয়ে আসবো, কিন্তু তুমি ছোট ছিলে, তাই কখনো সাহস করে সিনথিয়াকে, মানে তোমার মাকে বলিনি। ভেবেছি তুমি বড় হলে সঠিক সময় সিনথিয়াকে বলবো, কিন্তু তার আগেই আমার ছেলে বাড়িতে এসে পাগলামি শুরু করে যে তাকে তার চাইই চাই, যেভাবেই হোক। প্রথমে তাকে না করলেও পরে সে আমাদের রাজি হতে বাধ্য করে। আমার ছেলেটা তোমাকে খুব ভালোবাসে, একটু রাগী, পাগলামি করে, কিন্তু তোমার জন্য ওর ভালোবাসায় কোনো খাদ নেই। তোমাকে খুব ভালোবাসে, ওকে নিজের মতো করে গুছিয়ে নিও। শুধু অপেক্ষা করছি কবে তুমি এই বাড়িতে পার্মানেন্টলি আসবে, আমার বাড়ির বউ হয়। সাইরা বেশ লজ্জা পেল, মাথা নিচু করে নিচু স্বরে বলতে লাগলো, বড় মা, কফি বানানো শেষ। মুমতাহা খান, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।